নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গতকাল উত্তরবঙ্গবাসী ভূমিকম্প টের পেয়েছিল, আর আজকে দুপুরে দক্ষিণবঙ্গবাসী ভূমিকম্প টের পেল। আজ দুপুরের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল। এই ভূমিকম্পের উৎসস্থল পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ওই অঞ্চলে ভূমিকম্পের কেন্দ্রস্থল, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সূত্র মারফত একাধিক আপডেট পাওয়া গিয়েছে এই ভূমিকম্প নিয়ে। পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের মাধ্যমে, সেগুলো আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং কদিন বৃষ্টিপাত হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং কোন কোন জেলায় আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে এবং আগামী 2-3 দিন, সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, এবং সেই সঙ্গে আজকে আপনাদের জেলায় ভূমিকম্প কেমন অনুভূত হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব এই ভূমিকম্প নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। তো আজকে এই ভূমিকম্পের পর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাপ প্রকাশ করা হয়েছে, যেখানে এই ভূমিকম্পের উৎসস্থল এবং এর তীব্রতা কোন কোন অঞ্চলে কেমন কি ছিল সে বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। আমরা দেখতে পাচ্ছি খুলনা জেলা, বাংলাদেশের মধ্যে খুলনা জেলার সাতক্ষীরা নামক যে জায়গাটা রয়েছে সেখানে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। এই যে সার্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূমিকম্পের সেন্টার পয়েন্ট বা উৎসস্থল, অর্থাৎ পশ্চিমবঙ্গ একদম লাগোয়া সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। এবং দেখতে পাচ্ছেন একে কেন্দ্র করে যে হলুদ রঙের অংশটা রয়েছে, এই অঞ্চলটার মধ্যে কিন্তু এই ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ভূকম্প অনুভূত হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে খুলনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কিন্তু ভালো মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে টাকিতে বেশ ভালো মাত্রায় কিন্তু কম্পন অনুভূত হয়েছে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতাতেও কিন্তু ভূকম্প টের পেয়েছে মানুষজন, এবং অনেকে কিন্তু অফিস থেকে, বিভিন্ন স্কুল থেকে, ব্যাংক থেকে, যে যেখানে ছিল সেখান থেকে কিন্তু বেরিয়ে এসছে। ওই সময় ভূমিকম্প অনুভূত হওয়ার পর কিন্তু অনেকে বাইরে ছুটে বেরিয়ে এসছে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, বীরভূম প্রত্যেক জেলাতে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। এবারে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ম্যাপটা প্রকাশ করা হয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বেগুনি রঙের একটা সার্কেল রয়েছে একদম বাইরে। এই যে সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কেলটার মধ্যে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে গোটা বাংলাদেশে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। ত্রিপুরার মধ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে মেঘালয়, আসামের কিছু অঞ্চল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিজোরামের মধ্যে, মণিপুরের মধ্যে কিন্তু এই ভূমিকম্প কিছুটা অনুভূত হয়েছে। এবং বঙ্গোপসাগর পাশে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে এবং বিহারের মধ্যে কিন্তু কিছু কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে এই কম্পনের জেরে। দেখে নেব বিশেষ আপডেটে কী বলা হচ্ছে। ফের ভূমিকম্পে কাঁপল কলকাতা, এবার উৎসস্থল বাংলাদেশ। আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা। দেখতে পাচ্ছেন ম্যাপ থেকে যে সবচেয়ে বেশি তীব্রতা ছিল এই অঞ্চলটাই, তারপরে তার থেকে একটু কম ছিল এই অঞ্চলটার মধ্যে, তারপরে তার থেকে একটু কম ছিল এই অঞ্চলটার মধ্যে, এবং তার থেকে কম ছিল এই অঞ্চলটার মধ্যে। তো বুঝতেই পারছেন এটা কিন্তু মেন পয়েন্ট ছিল ভূমিকম্পের। দেখুন বন্ধুরা, আবারও ভূমিকম্প কলকাতায়। গত 3রা ফেব্রুয়ারি রাত 9টা নাগাদ শহর কলকাতা কেঁপে ওঠে। এরপর আজ শুক্রবার দুপুর 1:23 নাগাদ তীব্র কম্পন অনুভূত হলো কলকাতায়। এবারের ভূমিকম্পের উৎসস্থল হলো বাংলাদেশের সাতক্ষীরা, যা টাকি থেকে 26 কিলোমিটার দূরে।
রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.5, কেন্দ্রস্থল মাটি থেকে 9.8 কিলোমিটার গভীরে। কম্পনের জেরে কয়েক সেকেন্ড টানা কেঁপে উঠল কলকাতা সহ আশেপাশের জেলা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে দুপুর 1:23 নাগাদ তীব্র ভূমিকম্প অনুভূত হয় কলকাতায় এবং এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা, যা পশ্চিমবঙ্গের টাকি থেকে 26 কিলোমিটার দূরে, মাত্র 26 কিলোমিটার দূরে, এবং সেখানে রিক্টার স্কেলের মাত্রা হয় 5.5। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রস্থল মাটি থেকে 9.8 কিলোমিটার গভীরে ছিল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্পের আতঙ্কে অফিস বাড়ি থেকে বেরিয়ে আসেন বহু মানুষ। পথ চলতি মানুষও অনুভব করেন কম্পনের তীব্রতা। কম্পনের ফলে বিভিন্ন জায়গায় আতঙ্কের সৃষ্টি হয়। ভূমিকম্পের পরে রটে যায় কলকাতার বেশ কয়েকটি বহুতল বাড়ি হেলে গিয়েছে। যেমন গণেশচন্দ্র এভিনিউয়ের একটি বাড়ির কথা সামনে আসে, যদিও স্থানীয়দের মতে বাড়িটি তৈরি হওয়ার সময় থেকে এভাবে ছিল। বাড়িটির পরিদর্শনে যান দমকল ও কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের অফিসাররা। যদিও কলকাতায় ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও ক্ষতি হয়েছে উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গায়। এই জেলার টাকিতে সবচেয়ে বেশি অনুভূত হয় ভূমিকম্পের তীব্রতা। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি, দোকান। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রভাব পড়ে ভূমিকম্পের। কম্পনের প্রভাব পড়েছে 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মেদিনীপুরে। একই মাসের মধ্যে দুবার কম্পনের সাক্ষী থাকলেও শহর কলকাতা। কলকাতার পাশাপাশি এদিন ফের কেঁপে উঠল সিকিমও। রিক্টার স্কেলে এখানকার কম্পনের মাত্রা ছিল 2.4। এবারে চলে আসবো আবহাওয়ার খবরে। আমরা এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজটা দেখে নেব। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবি, যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পরিষ্কার, মেঘমুক্ত আকাশ রয়েছে দক্ষিণের জেলাগুলোই। এছাড়া উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু পরিষ্কার আবহাওয়া। তবে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু ফের মেঘাচ্ছন্ন আকাশ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। সে বিষয়ে একটু পরে আলোচনা করব। দেখে নিই বাকি স্যাটেলাইট ইমেজ আমরা কি দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘ রয়েছে আসামের ওপরে, সেই সঙ্গে মেঘালয়ের ওপর কিছু কিছু অংশে রয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের আরও বেশ কিছু রাজ্যে ঘন মেঘ রয়েছে। এগুলো কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং ঘূর্ণাবর্তের কারণে। এদিকে ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, উত্তরের দিকে বাকি অংশে পরিষ্কার আবহাওয়া এবং গোটা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরে তেমন মেঘ নেই, উত্তর ভারতে তেমন মেঘ নেই, মধ্য ভারতে হালকা কিছু মেঘ রয়েছে, পশ্চিম ভারতেও হালকা কিছু মেঘ রাজস্থানের দিকে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী দিনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। দক্ষিণ ভারতের ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে বিক্ষিপ্ত মেঘ রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা, এই রাজ্যগুলোর মধ্যে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে এবং তা থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, কি কি আপডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, পরপর আপনাদেরকে জানাবো। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে কচ্ছ এবং সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা দক্ষিণ ভারতে, দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা ট্রাফ বা অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে উত্তর তামিলনাড়ু থেকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা কর্ণাটক এবং তারপরে মারাঠাওয়াড়া, বিদর্ভ এই অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে কেরালা এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, যেটা বলা হচ্ছে উত্তর ভারতের উপর অবস্থান করছে এবং এটার গতি 110 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একটা পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু রয়েছে
মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আগামী 2 মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আঘাত হানবে, অর্থাৎ পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আসবে। বলা হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামী 3 দিনে বৃষ্টিপাত বাড়তে পারে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে। কেরালা, মাহে, অরুণাচল প্রদেশ এবং লাক্ষাদ্বীপে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন রয়েছে। তো বলা হচ্ছে আগামী 7 দিনে রাজ্যের সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় প্রথম দিন অর্থাৎ আজকের বাকি সময়টা, দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল 28শে ফেব্রুয়ারি 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায় প্রথম দিনে অর্থাৎ আজকের বাকি সময়টা 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল 28শে ফেব্রুয়ারি উত্তরবঙ্গের কালিম্পং জেলায় 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পুরো আপডেটটা। দেখুন আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল 28শে ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে রাজ্যের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে কিছুটা তুষারপাতের সম্ভাবনা, সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে, বাকি রাজ্যের কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 28শে ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 থেকে 1 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময় উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় হালকা তুষারপাতের সম্ভাবনার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের মধ্যে কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তো দেখতে পাচ্ছেন আগামী 4 দিনে উত্তরবঙ্গের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না, তবে তার পরবর্তী সময় কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু গরমটা শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গেরটা দেখে নেব। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং এরপর উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী 24 ঘন্টায় কিন্তু খুব একটা পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তারপরে 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ গরম কিন্তু ভালো মতো অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও সেখানে 5.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শিলিগুড়ি পিটিও 17.4, দার্জিলিং প্রপারে 7.4, বাগডোগরা 17.8, কালিম্পং 10 ডিগ্রি, কালিম্পং এএমএফও সেখানে 11.2, জলপাইগুড়ি 15.5, পুন্ডিবাড়ি এএমএফও সেখানে 14.7, আলিপুরদুয়ার 15 ডিগ্রি, কোচবিহার 15.2, রায়গঞ্জে 16.8, মাঝিয়ান এএমএফও সেখানে 14.3, মালদা 19.3, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 18 ডিগ্রি, সিউড়ি 15.2, শ্রীনিকেতন 14.3, কৃষ্ণনগরে 19 ডিগ্রি, বর্ধমান 17 ডিগ্রি, পানাগড় 16.2, আসানসোল 16.3, পুরুলিয়া 15 ডিগ্রি, বাঁকুড়া 15.2, এছাড়া মগরা 17 ডিগ্রি, কল্যাণী অনেকটা কম 14.5 ডিগ্রি, এছাড়া ঝাড়গ্রাম 15.2, কলাইকুণ্ডা 15.9, খড়গপুর এএমএফও 15.6, ব্যারাকপুর 16.3, উলুবেড়িয়া 17 ডিগ্রি, কলকাতা 18.6, দমদম 18.7, সল্টলেক 20 ডিগ্রি, বসিরহাটে 16.2, ক্যানিং 16 ডিগ্রি, ডায়মন্ড হারবার 19 ডিগ্রি, হলদিয়া 19.7, এছাড়া কাকদ্বীপ এএমএফও সেখানে 16 ডিগ্রি, কাথি 19 ডিগ্রি, দীঘা 19.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে সেখানে 14.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তরবঙ্গে সমভূমি অঞ্চলের মধ্যে মাঝিয়ান এএমএফও সেখানে 14.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিও সেখানে 5.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং খুব হালকা বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দু একটা জায়গায়, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে। এবং বলা হয়েছে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা গেছে দার্জিলিং জেলাতে। সেই সঙ্গে বলা হচ্ছে আলিপুর, কলকাতায়
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায় 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 18.6 ডিগ্রি সেলসিয়াস। তবে কোনো বৃষ্টিপাত কলকাতায় রেকর্ড হয়নি।